আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা না গেলে উদ্দেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও আলোচনার প্রয়োজন আছে, উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই গণ অভ্যুত্থানের সব ডিজিটাল তথ্য সংরক্ষণে বিটিআরসি ও এনটিএমসি কে ট্রাইব্যুনালের নির্দেশ। শহীদ মীর মুগ্ধ ও জামাত নেতা ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় পরিবারের মামলা। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কারাগারের সামনে হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। দেশের 90% মানুষ জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায়, জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এবং পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে পণ্ড। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। বুধবারের হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঐক্যবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানের সনদ ঘোষণা করা না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একতাতেই জুলাই বিপ্লবের সরকারের জন্ম, একতাতেই শক্তি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন, তবে কালক্ষেপণ করা হবে না। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সর্বদলীয় বৈঠক। তাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে যোগ দেন দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অংশ নেন ঘোষণাপত্রের প্রধান দাবিদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল। এ সময় বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এই সরকারের জন্মই হয়েছে ঐক্যের মাঝখানে, এর মাধ্যমেই এর সৃষ্টি। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। তিনি জানান, এককভাবে এই ঘোষণাপত্র কখনো সম্ভব নয়। ছাত্ররা শুরুতে এটা না বুঝলেও পরে তারা বুঝতে পারে। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা। বলেন, বৈঠক থেকে এখনো ঘোষণাপত্র নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এটা নিয়ে তাড়াহুড়া না করার তাগিদও দেন কেউ কেউ। সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতার যে রাজনৈতিক চেতনা, যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি। ঘোষণাপত্রটা তার মধ্যে যেন প্রতিফলন ঘটে। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। এ সময় ঘোষণাপত্র যেন কোনো ধরনের অনৈক্যের সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই ইস্যুতে সকলে ঐক্যমতে পৌঁছেছে বলে জানায় জাতীয় নাগরিক কমিটি। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা, যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের এই বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়।
তবে শুরু থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ দেওয়ার দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে গত 31 ডিসেম্বর সরকারকে 15 দিনের আলটিমেটামও দেয় তারা। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সম্পর্কিত সব ডিজিটাল তথ্য সংরক্ষণ নিশ্চিত করার জন্য বিটিআরসি ও এনটিএমসি কে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন 2013 সালের র্যাবের গুলিতে জামাত নেতা ডাক্তার ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। পরিবারের অভিযোগ, 2013 সালের 13 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে দোতলা থেকে ধরে তার 4তলা বাড়ির ছাদে নিয়ে যায় র্যাব। সেখানে তাকে নির্যাতন ও হাঁটুতে গুলি করার পর ছাদ থেকে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। ওই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না। ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান, মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ডিজিটাল উপাত্ত যা এনটিএমসি ও বিটিআরসিতে সংরক্ষিত থাকে একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এসব গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রসিকিউশনকে সহায়তার নির্দেশ দেন আদালত। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়। বাংলাদেশে যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, আমাদেরকে তদন্ত কাজে তারা সাহায্য করেন। তদন্ত সংস্থা যে কোনো অথরিটির, যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যে কোনো অথরিটিকে ডাকতে পারবে, যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে, ডকুমেন্ট চাইতে পারবে, দেখতে পারবে, সব ক্ষমতা কিন্তু এই আইনে দেয়া আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তো সেইটাকে আমরা আরেকটু লিগ্যাল একটা প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের কাছ থেকেও একটা আদেশ নিয়েছি। বিকেলে ট্রাইব্যুনালে আসে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের পরিবার। কোনো আসামির নাম উল্লেখ না করেই গণহত্যার অভিযোগ দায়ের করেন তারা। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিতে কালবেলার সাংবাদিক আলী ইব্রাহিমকে 20 জানুয়ারি তলব করেছে ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্বজন ও নেতাকর্মীরা। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপুর রিপোর্ট। ফাঁসির মঞ্চ থেকে মুক্ত বাতাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তিনি গাড়িবহর নিয়ে বের হওয়ার সময় আনন্দঘন এক মুহূর্তের সৃষ্টি হয়। বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য কারাগার ফটকের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে যায় নেতাকর্মীরা। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এখানে কি অবস্থা। ওইখানে দেখেন প্রিয় নেতার আগমনের সাথে সাথে এখানে অসংখ্য নেতাকর্মী যারা এখানে কেন্দ্রীয় কারাগারে সকাল থেকে
অবস্থান করছেন, তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন। ভাটি বাংলার সিংহপুরুষ এবং এই সমগ্র বাংলাদেশের কত জনপ্রিয় নেতা, এটা আপনারা বাস্তবে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আমরা বাংলার জনতা সবাই উনার জন্য আমরা পাগল। উনার জনপ্রিয়তা এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনার জন্য দুয়ার খাতিরে উনি বেঁচে আছে। বৃহস্পতিবার সকাল থেকে মানুষের এ ঢল লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা আবারও প্রমাণ করল। মুক্তির খবরে তার নিজ এলাকা নেত্রকোনা এবং ঢাকা ও আশপাশের জেলার শুভাকাঙ্ক্ষীরা দলে দলে কারাগারের সামনে আসেন। মুক্ত বাতাসে বের হয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে নেতাকর্মীদের ভালোবাসা কুড়িয়েছেন বাবর। পরে দীর্ঘ গাড়িবহর নিয়ে বাবর আসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। 2007 সালের 28 মে আটক হয়েছিলেন বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এরপর একাধিক মামলায় দণ্ড হয় তার। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় আলোচিত 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। সব মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার পতন মানতে পারেনি বলে ভারত অবৈধভাবে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাড্ডা, রামপুরা ও বনশ্রীতে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে লুটপাটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে নয় ভারতে হয় দাবি করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কোনো আধিপত্য মেনে নেবে না। বলেন, সংকট থেকে রক্ষা পেতে অবিলম্বে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। অনেক কিছুই তাদের কাছে বিক্রি করেছে। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা, কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে। দেশ গঠনের লড়াই এখনো শেষ হয়নি, সুষ্ঠু নির্বাচন আদায়ের লড়াই এখনো রয়েছে বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আগামীতে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন শফিকুর রহমান। ছাত্র জনতার ঐক্য ইতিপূর্বে যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে। এই জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীরও সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করবে ইনশাআল্লাহ। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED
ইডির পিঠা উৎসবে তিনি এই আশা প্রকাশ করেন। সিইসি বলেন, সংস্কার প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কমিশন। অন্যদিকে দুর্বৃত্তকারী ও মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি জানান, 90% মানুষ সংসদের আগে স্থানীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে? আমরা একটা সার্ভে করেছি, প্রায় 90% মানুষ স্থানীয় নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে। এই নির্বাচনী অঙ্গনটাকে দুর্বৃত্তমুক্ত করার আমাদের প্রস্তাবগুলো আমরা সেইভাবে সাজিয়েছি, দুর্বৃত্তমুক্ত। যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে কিন্তু যে গুরুতর যারা দুর্নীতি করেছে তারা যেন এই নির্বাচনে প্রার্থী হতে না পারে। ওনারা সুপারিশ দিয়েছেন, এখানে ইমপ্লিমেন্টেশন করার ব্যাপারে ডিসিশন মেকিং অথরিটি অনেকগুলো আছে, সরকার আছে, এখানে রাজনৈতিক দলের সাথে আলোচনার ব্যাপার আছে। আমরা যারা বাস্তবায়ন করবো, আমাদের ক্যাপাবিলিটি, আমাদের ক্যাপাসিটি, আমরা এটা পারবো কিনা, আমাদের কাছে গ্রহণ সেই দৃষ্টিগত আছে। ডেফিনেটলি ওনারা তো ইলেকশন কমিশনকে এক্সটেনশন করার জন্য ওনারা প্রস্তাবগুলো দিয়েছেন, এমন মনে হয়েছে আর কি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্টেটাসে অবস্থান করছেন সে সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা তাও জানে না সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রফিকুল আলম। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের সরকার প্রধান দাওয়াত পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, শপথ অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান। সেদেশের প্রথা অনুযায়ী চিঠিতে এমনটি জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়েছিল। ভারত ও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে জবাব দিয়েছে। এখানে কোনো তলবের ঘটনা ঘটেনি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। গতকালকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফিংটা করেছেন এবং ওইখানে একটা জায়গায় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সবসময় 150 গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না। যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। এনসিটিবির সামনে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংক্ষুব্ধ ছাত্র জনতা শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় শিক্ষার্থী সহ অন্তত 5 জন আহত হয়েছেন। বুধবারের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন আতিন সজীব। শিক্ষা ভবনের সামনে বাধার মুখে আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলেই জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে গেলে আবারও ধাওয়া দেয় পুলিশ। এ সময় এক ছাত্রী আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধাওয়া খেয়ে পা ভাঙে আরেক পথচারীরও। এ নিয়ে অন্তত 5 জন আহত হওয়ার খবর মিলেছে। আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, ওইটাও ভেঙে ফেলছে। যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে জাস্ট ইচ্ছা আমাদের জলকামান যে আছে পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু। এরপরে তো আপনারা দেখুন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি। মতিঝিলে এনসিটিবির সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে সংক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনায় সংহতি জানিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের শিক্ষার্থীরা। দাবি ওঠে প্রকৃত অপরাধীদের
দৃষ্টান্তমূলক শাস্তির। 24 পরবর্তী বাংলাদেশ তাহলে এখানে কেন শুধুমাত্র আদিবাসী শব্দের জন্য আদিবাসীদের এক্সক্লুড করে দেওয়া হচ্ছে, তাদেরকে হামলা করা হচ্ছে। আদিবাসী শব্দটা যাতে পাঠ্যপুস্তকে ইনক্লুডেড থাকুক এটাই চাই আমরা। যে একটা ট্যাগ লাগিয়ে দিই ক্ষুদ্র নৃগোষ্ঠী, আসলে এটা হচ্ছে কি তাদেরকে আমরা নিজেদের থেকে আলাদা করে দিচ্ছি, যেটা হচ্ছে কি খুবই অন্যায় একটা ব্যাপার। যত নিপীড়নের সাথে যুক্ত, হামলার সাথে যারা যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বুধবারের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। একই ঘটনার নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠ সহ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাত ফরাজি সাকিবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়ার পর সাকিবকে শোকজ করেছে জাতীয় নাগরিক কমিটিও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের মতো হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV মারাত্মক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে যে নারীর মৃত্যু হয়েছে সে একই সাথে অনেক রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এই ভাইরাসের সংক্রমণ রোধে করোনার মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর পর এখন সারা বিশ্বে আলোচনায় হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার এক নারীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে জনমনে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ওই নারী একই সাথে অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু একটা মারা যাচ্ছে, আমরা কি তাহলে থ্রেট মনে করব? না, আমরা থ্রেট মনে করছি না। কেন তিনি মারা গেলেন? উনি মারা গেলেন ডিউ টু একটা ইমিউন সাপ্রেসিভ একটা ইনসিডেন্স, এটা আর কিছু নয়। সারা বিশ্বে এরকম মারা যাচ্ছে, এখানে 5 লাখ মারা যাচ্ছে, তাহলে সেই জিনিসটার জন্য। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। লক্ষণ দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। এটির মৃত্যু হারও খুবই নেগলিজেবল। কোথাও কোথাও এটাকে 1000-এ একজন বলা হয় বটে, কিন্তু এটা সুস্থ মানুষের ক্ষেত্রে তাও না। তিনি জানান, এই ভাইরাস প্রতিরোধে এখনো কোনো ভ্যাকসিন উদ্ভাবন হয়নি। সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে হাসপাতালগুলোতে প্রস্তুতি রেখেছে স্বাস্থ্য বিভাগ। যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। চিকিৎসকরা এই ভাইরাসের গতি প্রকৃতি নিয়ে গবেষণা করছে বলেও জানান তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ। এবছরের মধ্যে এটি চালু করা হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খুব শীঘ্রই ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়েও সিভিল এভিয়েশন কাজ করছে। GM তসলিমের রিপোর্ট। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সবকটি বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি আয়োজন করে এই সংবাদ সম্মেলনের। সংস্থাটির চেয়ারম্যান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 3rd টার্মিনালের কাজ প্রায় সম্পন্ন। আমরা এটাতে অনেক খরচ করেছি, আপনারা জানেন $2.1 বিলিয়ন এখানে আমাদের খরচ হয়েছে। তো যেটা জায়গা থেকে আমরা লোন নিয়েছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট অফ বাংলাদেশ দিয়েছে, সেই প্রজেক্টটা আমরা অতি দ্রুততার সাথে শেষ করতে চাচ্ছি। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির আরেকটি অডিট সফলভাবে সমাপ্তির পর ঢাকা থেকে সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চালু করতে আর কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। এটার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করার জন্য মোটেই প্রস্তুত নেই। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, রাজশাহী, সৈয়দপুর এবং বগুড়া বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও মান উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। রানওয়ের সক্ষমতা, শক্তি বৃদ্ধি পাবে, এয়ারক্রাফটের জন্য সেফ হয়ে যাবে, লাইটিং সিস্টেম অ্যান্ড আদার্স প্রতিটা জিনিস আমরা করছি। এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার্স আছে। অ্যাডিশনালি আমি ঢাকা থেকে দুজন করে এক্সট্রা ইঞ্জিনিয়ারের প্রত্যেকটা জায়গায় পাঠাইছি, যাতে আমার প্রজেক্টে দেরি না হয়। তিনি আরও জানান, বিমানবন্দরগুলো শুধু অবকাঠামো কিংবা রানওয়ের সম্প্রসারণ নয়, যাত্রী সেবার মানোন্নয়নও তৎপর রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলমান পরিস্থিতিতে বিদেশি স্টলের পরিমাণ কম থাকায় দেশীয় পণ্যে আস্থা খুঁজছেন ক্রেতারা। এদিকে ক্রেতা আকর্ষণে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে দেশীয় ব্র্যান্ডগুলো। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখন মাঝামাঝি, তাই এখন সকাল থেকে শুরু হয়ে যায় ক্রেতাদের আনাগোনা। বেলা বাড়ার সাথে সাথে জমে উঠতে শুরু করেছে মেলা। বিগত বছরের তুলনায় এবারের মেলায় বিদেশি স্টলের সংখ্যা একেবারেই কম, তাই আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে মিনিস্টার, ভিশন, ভিস্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়নগুলো। বেড়েছে বেচাকেনা। দেখছি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নিব। এবারে বাণিজ্য মেলাটা অনেক গুছানো আছে, পরিপাটি আছে, আগেরবারের তুলনায় এবার অনেক ভালোই। এবারের মেলায় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানসম্মত বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, থাকছে বিশেষ মূল্য ছাড়। আপাতত আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা আমাদের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আছে, স্পেশালি রাইস কুকার আছে, আর এখন আমাদের টিভিটা যে 65 ইঞ্চের যে টিভিটা আছে এটা এখন আমাদের সবথেকে বেস্ট সেলিং প্রোডাক্ট। দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশনও পাওয়া যাচ্ছে রাইস কুকার, টিভি, ফ্রিজ সহ অত্যাধুনিক সব পণ্য। ক্রেতাদের আকর্ষণ করার জন্য আমরা কিছু অফার চালাচ্ছি। যেমন প্রথমে চলতেছে আমাদের হোম ড্রিম অফার। হোম ড্রিম অফারের আওতাভুক্ত হচ্ছে ওইসব ক্রেতাজন যারা 5000 টাকার উপরে পণ্য কিনতেছে, তারা আমাদের হোম ড্রিম অফারের আওতাভুক্ত হচ্ছে। হোম ড্রিম অফারে আমরা প্রথম পুরস্কার হিসাবে একটি ফ্ল্যাট দিচ্ছি, এবং সেকেন্ড পুরস্কার হিসাবে একটি গাড়ি দিচ্ছি, এবং তৃতীয় পুরস্কার হিসাবে একটা 2 পার্ট ফ্রিজ। এবং এই অফারে 100+ কাস্টমারকে আমরা বিজয়ী ঘোষণা করতেছি। ছোট পরিসরে হলেও দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিস্তায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি, এসি, ফ্রিজ সহ বিভিন্ন পণ্য। গতবারের তুলনায় এবার আমরা কিছু স্পেশাল রেখেছি, আমাদের ডিসকাউন্ট আছে। গতবার যে কাস্টমার ফুটফল ছিল, এবার আলহামদুলিল্লাহ আসানোর মোটামুটি ভালোই হচ্ছে আর কি। দেশীয় ইলেকট্রনিক্স পণ্যে ক্রেতাদের আস্থা ফেরাতে প্রতিষ্ঠানগুলো কাজ করছে বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে আবারও চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও তাইওয়ান থেকে আমদানি করা শিল্প প্লাস্টিকের ওপর সাময়িকভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে বেইজিং। একই সাথে বলা হয়, চীনকে কোণঠাসা করতে গত বছর মে মাসে চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ওপর অস্বাভাবিক হারে শুল্ক বাড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর প্রেক্ষিতেই চীনের এই পদক্ষেপ। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মার্কিন কোম্পানিগুলোর ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছে শি জিনপিং প্রশাসন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো 42% শুল্কের মুখোমুখি হতে পারে। তাছাড়া জাপান ও তাইওয়ানের কোম্পানিগুলোর ওপর যথাক্রমে 32.6 ও 43.7% শুল্ক আরোপ করা হবে। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। নিজেদের মাঠে খুলনা টাইগার্সকে উড়িয়ে বিপিএল এ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল চিটাগং কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে 45 রানে জয় পায় বন্দরনগরীর দলটি। 201 রানে জয় টার্গেটে নেমে চিটাগাংয়ের নিয়োজিত বোলিংয়ে খেই হারায় খুলনার ব্যাটাররা। শেষ পর্যন্ত 155 রানে থামে মেহেদী হাসান মিরাজের দল। খুলনার পক্ষে সর্বোচ্চ 37 রান করেন দারবিশ রসুল। চিটাগাংয়ের বোলারদের মধ্যে আরাফাত সানি 3টি এবং শরীফুল ও খালিদ 2টি করে উইকেট তুলে নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 18 রানে উসমান খানের উইকেট হারায় স্বাগতিক চিটাগাং কিংস। কিন্তু দ্বিতীয় উইকেটে 63 বলে 128 রানের জুটিতে গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। ইমন 29 বলে 39 রান করে আউট হন। 48 বলে সেঞ্চুরি পূরণ করা ক্লার্ক 50 বলে 101 রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত 7 উইকেটে 200 রানের পুঁজি পায় চিটাগং কিংস।
দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করার বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে তার দায় স্বীকার করলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে তিনি বলেন, বিসিবির গঠনতন্ত্র সংশোধনে প্রয়োজনে ক্লাব প্রতিনিধিদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। নেতিবাচক খবরের শিরোনাম হলো এবারের বিপিএল। প্রতিশ্রুত সময়ে পারিশ্রমিক না দেয়ায় রাজশাহীর খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেন। বিপিএল দেখতে চট্টগ্রামে যাওয়ার আগে বিমানবন্দরে এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। টিকিটের ব্যাপারে, মানুষের মাঠে আসার ব্যাপারে, রান, উইকেট, এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এটা খুব দুঃখজনক যে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এভাবে কিছু ঘটেছে। দায় তো নিতেই হবে, মানে আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। এদিকে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রতিবেদন চূড়ান্ত নয় উল্লেখ করে এ সংক্রান্ত কমিটির প্রধানের দায়িত্বে থাকা বোর্ড কর্মকর্তা জানান, আলোচনাতেই সব সমস্যার সমাধান হবে। সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে কিন্তু স্মরণ করি সিসিডিএম কি কাজ করেছে এতগুলি বছর স্বাধীনতার পরে। ক্রিকেট যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল তখনও এবং অবশ্যই এটাও বলতে হবে যে গত 10-12 বছর সিসিডিএমের ভূমিকাটা খুব ভালো ছিল না, যার জন্য অবশ্য আজকে যারা কথা বলছেন তারা দায়ী নন। বাট ওভারঅল বোধহয় কিছু কাজ তো করতেই হবে, যেটা দিয়ে আমরা ক্রিকেটের স্বার্থকে আমরা বজায় রাখতে পারবো। খুব শীঘ্রই গঠনতন্ত্র সংশোধনের জন্য বিসিবি গোল টেবিল বৈঠক আয়োজন করছে বলেও উল্লেখ করেন বিসিবির এই পরিচালক। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বলতে পারি যে তারা এক ম্যাচে চমক দিয়ে আবার পরাজয়ের বৃত্তে বন্দী ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর ম্যাচে ঢাকাকে 8 উইকেটে হারিয়ে 6 ম্যাচে চতুর্থ জয় পেয়েছে ফরচুন বরিশাল, আর 8 ম্যাচে এটি ঢাকার 7ম পরাজয়। চট্টগ্রামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 139 রানে অল আউট হয় ঢাকা ক্যাপিটালস। 44 বলে দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন তানজিদ হাসান তামিম। জবাবে ম্যাচ সেরা তামিম ইকবালের 48 বলে 61 রানের দারুণ এক ইনিংসে 24 বল হাতে রেখেই জয় পায় বরিশাল। মাত্র 8 রানে প্রথম উইকেট হারানোর পর ডেভিড মালানকে নিয়ে 80 বলে 117 রানের জুটি গড়ে তোলেন তামিম। মালান 49 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা না গেলে উদ্দেশ্য ব্যাহত হবে, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও আলোচনার প্রয়োজন আছে, উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানের সব ডিজিটাল তথ্য সংরক্ষণে বিটিআরসি ও এনটিএমসিকে ট্রাইব্যুনালের নির্দেশ। শহীদ মীর মুগ্ধ ও জামাত নেতা ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় পরিবারের মামলা। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জ কারাগারের সামনে হাজারো নেতাকর্মীর ফুলের শুভেচ্ছা, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। দেশের 90% মানুষ জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায়, জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এবং পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে পণ্ড। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। বুধবারের হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।